আসসালামু আলাইকুম দর্শক। শনিবার রাত ৮টা থেকে পরবর্তী ১-১.৫ ঘন্টা প্রধান উপদেষ্টার বাসভবনে যমুনাতে বিশেষ কিছু কি ঘটে গেছে? বিশেষ কোনো ঝড়? এই প্রশ্ন অনেকের মনেই। তার কারণ আপনারা জানেন যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদেরকে তাগিদ দেওয়া হয়েছে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সব ধরনের সংস্কার কার্যক্রম বা সংস্কারের উদ্দেশ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে সংলাপ তা দ্রুত শেষ করার তিনি তাগিদ দিয়েছেন। এরকম একটি সংবাদ আমাদের সামনে এসেছিল এবং যেটি নিয়ে আমি নিজেও আপনাদের সামনে কথা বলেছি, তবে সন্দেহ পোষণ করেছিলাম যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ৫ বছর ক্ষমতায় দেখতে চান অনেকে, এরকম একটি বিষয় ছড়িয়ে দেওয়া হচ্ছে। সেখানে হঠাৎ করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, খুব স্বাভাবিকভাবেই আমরা আমাদের সন্দেহ প্রকাশ করেছিলাম। ঠিক সেই জিনিসটিই ঘটল। প্রধান উপদেষ্টার যে অফিসিয়াল ভেরিফাইড পেজ, সরকারি অফিসিয়াল পেজ, সেখানে যেমন একাধিকবার সংশোধনী আনা হলো যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে বলেছেন নির্বাচনের কথা। আবার জাতীয় ঐকমত্য কমিশনের বরাত দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে যেই বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়েছিল সেটিও একাধিকবার সংশোধন করা হয়েছে। প্রথমে 7:57 দিকে প্রেস উইংয়ের সংবাদ বিজ্ঞপ্তি তে বলা হলো যে আগামী ডিসেম্বর মাসে জাতীয় নির্বাচনের লক্ষ্য নিয়ে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছেন প্রধান উপদেষ্টা। পরবর্তীতে 9:13 আবার তাতে সংশোধনী আনা হয়। আবার তার পরবর্তীতে 8 মিনিট পরে সে 9:21 সংশোধনী আনা হয় যে না, ডিসেম্বর নয়, ডিসেম্বর থেকে আগামী 2026 জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা প্রধান উপদেষ্টা বলেছেন। এত বিভ্রান্তি কেন? প্রথম কথা হচ্ছে, ভুল হতেই পারে, কিন্তু একাধিকবার কেন? প্রধান উপদেষ্টার যে অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক, সেখানেও বা কেন? আর তার প্রেস উইং থেকে কেন একের পর এক এরকম সংশোধনী আনা হবে? নিশ্চয়ই প্রধান উপদেষ্টা বিষয়টি আমাদের কাছে তুচ্ছ কোনো বিষয় নয়, যথেষ্ট সেন্সিটিভ থাকা উচিত তার প্রেস উইংয়ের। এক, ভুলের কথা বলছি। দুই হচ্ছে, এর বাইরে কি কিছু ঘটেছে? এর আগে ইন্টারন্যাশনাল ক্রুশিয়াল গ্রুপ আইসিজির যে প্রতিনিধি দল আমাদের দেশ সফর করে গেলেন, তাদের সাথে আলাপের সময় প্রধান উপদেষ্টা বলেছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা সরকারের নেই। তার বিরুদ্ধে ছাত্র সমন্বয়কদের অনেকে হুঙ্কার ছেড়ে উঠলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিছিল বা বিভিন্ন জায়গায় মিছিল বের হলো প্রধান উপদেষ্টার বিরুদ্ধে, চুপসে গেলেন। তার পরবর্তী তাই নিয়ে কোনো কথা নেই। ঠিক আসলেই কি প্রধান উপদেষ্টা নির্বাচনের কথা বলেছিলেন ডিসেম্বরের মধ্যে কারোর চাপে, বিশেষ কোনো চাপে? সেই সন্দেহটি বা সেই সংশয়টিও আমি শনিবার রাতে আপনাদের সামনে প্রকাশ করেছিলাম। এবং এর কাছাকাছি কিছু বিষয় আমরা সমীকরণে আনতে পারি। আসলে প্রধান উপদেষ্টা কি বলেছিলেন ডিসেম্বরের মধ্যেই, মানে শনিবারে বৈঠকের কথা বলছি আমি, নাকি ডিসেম্বর থেকে জুনের মধ্যে 2026 ওই বৈঠকটি যাদের সাথে অনুষ্ঠিত হয়েছিল জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ এবং অন্যতম সদস্য ডক্টর বদিউল আলম মজুমদারের সঙ্গে। এই বিভ্রান্তি নিয়ে যখন বদিউল আলম মজুমদারের বক্তব্য জানতে চাওয়া হয়েছে সমকালের পক্ষ থেকে, আমি একেবারে নাম এবং স্পেসিফিক্যালি তিনি কি বলেছেন সেটি আমি আপনাদের সামনে একটু উল্লেখ করতে চাই। এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি সমকালকে বলছেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের ব্যাপারে খুব সিরিয়াস। বৈঠকে তিনি আমাদের কাছে সংস্কার কার্যক্রমের খোঁজ খবর নেন এবং এ বিষয়ে জানানোর পরে যে সংস্কার কার্যক্রম কত, মানে সে বিষয়ে আলোচনার জন্য যে বৈঠকগুলো সেগুলো কত দূরে গিয়েছে, এগুলো জানানোর পরে তিনি এটি দ্রুত শেষ করার তাগিদ দেন। তার মানে কি, ডক্টর বদিউল আলম মজুমদার কিন্তু খুব স্পষ্ট করে বললেন না যে না, আসলেই তিনি ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে বলেছেন। যেহেতু পরবর্তীতে প্রেস উইং এর একটি বিজ্ঞপ্তি গিয়েছে গণমাধ্যমে একাধিকবার সংশোধনীর মাধ্যমে, সেখানে কিন্তু ডক্টর বদিউল আলম মজুমদার স্পষ্ট করেননি। অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে আসলে এই ডিসেম্বরের মধ্যে হয়তো বলেছেন কারোর চাপে বা বিশেষ কারোর চাপে। সেই জায়গা থেকে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে বা তাদের বরাত দিয়ে তাদের বক্তব্য শুনেই প্রেস উইং থেকে ওই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথাটি বলা হয়েছিল। এবং এই যে পরবর্তীতে যে বারবার চেঞ্জ করা হলো, সেটির পক্ষ কিন্তু ডক্টর বদিউল আলম মজুমদার নেননি।
তাহলে বিষয়টি হচ্ছে, যখন এটি গণমাধ্যমে আসে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা, সেটি নিয়ে কি কেউ তেলে বেগুনে জ্বলে উঠেছিল, হুঙ্কার ছেড়েছিল, তর্ক বিতর্ক হয়েছে, পরবর্তীতে এটি সংশোধনী আনা হয়েছে? এই প্রশ্ন উঠতেই পারে। তার পরিপ্রেক্ষিতে আবার প্রধান উপদেষ্টা প্রেস সচিব, আমরা তো তাকে সরকারের মুখপাত্র বলতে পারি, সব জায়গা থেকে নাক গলান, যাই হোক, মিস্টার শফিকুল আলম, তিনি আবার গণমাধ্যমকে বলছেন এতে বিভ্রান্তি হওয়ার কিছু নেই, ভুল হয়েছে, সবসময় ডিসেম্বর থেকে জুনের মধ্যে প্রধান উপদেষ্টা নির্বাচনের কথা বলে আসছেন। না, তার প্রোপাগান্ডা কিংবা তার ভুল তথ্য সম্পর্কে আমরা জানি, কিংবা অপতথ্য আমরা বলতে পারি স্পষ্ট করে। তিনি নিজে তার ফেসবুক থেকে একাধিক পোস্ট ডিলিট করেছেন, এক এক বিষয়ে বক্তব্য দেন, তখন যখন সমালোচনার মুখে পড়েন আবার সেটি তুলে নেন। এই যে তিনি বললেন যে ডিসেম্বর থেকে 2026-এর জুনের মধ্যে নির্বাচনের কথা বারবার প্রধান উপদেষ্টা বলে আসছেন, সেটিও তো ঠিক নয়। এবং তার নিজের কথা যদি বলি, তিনি নিজেও তো ব্যাখ্যা দিয়েছিলেন, মানে জুনে করতে হবে তা না, মার্চের মধ্যেও করা যেতে পারে, তিনি এই ব্যাখ্যাও দিয়েছিলেন। তো এই বিষয়ে আবার যখন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, তিনি বেশ মজার কথা বলেছেন। শনিবারে যা কিছু ঘটে গেল, এই ডিসেম্বরে নির্বাচন করা কিংবা 2026-এর মধ্যে এই যে একটা কনফ্লিক্ট, সেটি নিয়ে ইকবাল হাসান মাহমুদ টুকু বলছেন গণমাধ্যমকে যে প্রেস উইং এর বক্তব্যে আমি খুব বেশি অবাক হইনি, কারণ আগেও প্রধান উপদেষ্টা একরকম কথা বলার পর তার প্রেস উইং ভিন্ন কথা বলেছে নির্বাচনের সময়সীমা নিয়ে। এবারও সেরকম ঘটনা ঘটলো। আসলে কি ঘটেছিল? বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলছেন যে সর্বশেষ আমরা যখন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করি, তখন তিনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের আশ্বাস দিয়েছেন। আমরা তাকে বিষয়টি জনগণের সামনে উপস্থাপন করার জন্য বলছিলাম, কিন্তু তিনি সেটি না করে বিভিন্ন দল ও সংগঠনের সুরে নির্বাচনের সময়সীমা নিয়ে নানান সময় নানান কথা বলছেন। এই কথাটি আমি বলেছিলাম যখন শুনলাম যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের লক্ষ্যে তিনি কাজ করতে বলেছেন আমাদের প্রধান উপদেষ্টা। আমি বলেছিলাম যে এগুলো কি আসলে রাজনৈতিক দলগুলোকে ঠান্ডা করার জন্য, তারা যে আন্দোলনে যাওয়ার একটা হুমকি দিচ্ছে সেগুলোকে একটু স্তীমিত করার জন্য, নাকি সত্যি সত্যি কারো চাপে করেছেন? যে সন্দেহগুলো আমরা পোষণ করেছিলাম তার সবকিছু মোটামুটি মিলে যাচ্ছে। এবং আরো একটি মজার বিষয়, তিনি বলছেন যে ছোট সংস্কার হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, এর আগে যতবার বলেছেন সাম্প্রতিক সময়ে, আর বড় সংস্কার হলে 2026-এর জুনের মধ্যে নির্বাচন। মজার বিষয়টা হচ্ছে এখন আর ছোট বড় শব্দগুলো আনা হচ্ছে না। প্রধান উপদেষ্টা প্রেস উইং বলছে বা প্রেস সচিব শফিকুল আলম বলছেন যে ডিসেম্বর থেকে 2026-এর জুনের মধ্যে নির্বাচন হতে পারে, এই সময় নিয়ে আমরা এগোচ্ছি। এখন আর ছোট বড় আলাদাভাবে কোনো দেখা হচ্ছে না। কি অদ্ভুত, মানে তাদের সব কথাবার্তা এত পারে কথা চেঞ্জ করতে, অনেক কাছেই বিস্ময় মনে হতে পারে, কিন্তু আমরা হচ্ছে না, আরো অনেক কিছু দেখবো নিশ্চয়ই। আল্লাহ হাফেজ, ভালো থাকুন সবাই। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি সেনাপ্রধানের রাশিয়া সফর থেকে ফেরার সাথে সাথে চট্টগ্রামে পৌঁছিল রাশিয়ার 3 যুদ্ধ জাহাজ। এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। রাশিয়া বাংলাদেশ সামরিক সম্পর্ক ঐতিহাসিক। আজকে রোববার দুপুরে 13 এপ্রিল চট্টগ্রামের পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে পৌঁছালো 4 দিনের শুভেচ্ছা সফরে আসা রাশিয়ার নৌবাহিনীর 3টি জাহাজ। রোববার দুপুরে টার্মিনালে জাহাজগুলো পৌঁছালে চট্টগ্রাম অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন শামসুল হক জাহাজের কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার মিলিটারি, এয়ার অ্যান্ড নেভাল অ্যাটাশে এবং বাংলাদেশ নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা। এর আগে সফরকারী জাহাজগুলো বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছালে নৌবাহিনী জাহাজ বানৌজা খালিদ বিন ওয়ালিদ তাদের অভ্যর্থনা জানায়। বাংলাদেশে অবস্থানকালে সফরকারী জাহাজের অধিনায়করা ও বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত সহ একটি প্রতিনিধি দল চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার বিএন ফ্লিট ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এই শুভেচ্ছা সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের পেশাগত বিষয়ে মতবিনিময়, ভবিষ্যৎ প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতার সুযোগ সৃষ্টির পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো জোরদার করবে বলে জানান সংশ্লিষ্টরা। শুভেচ্ছা সফর শেষে আগামী 16 এপ্রিল জাহাজগুলো বাংলাদেশ ত্যাগ করবে। বাংলাদেশ নৌবাহিনীর সাথে বা সশস্ত্র বাহিনীর সাথে রাশিয়ান নৌবাহিনীর সম্পর্কটা আমি শুরুতে যেটি বলছিলাম যে ঐতিহাসিক। বাংলাদেশের জন্মের সাথে সাথে এখানকার সাথে সম্পর্ক। এর আগে 2023 সালের ঠিক এরকম একটি সময় 12 নভেম্বর 50 বছর পর রাশিয়ান নৌবহরের যুদ্ধ জাহাজ বাংলাদেশে ঠিক এমনই একটি শুভেচ্ছা সফরে এসেছিল। তার আগে 50 বছরে কি ঘটেছিল? 50 বছর আগে রাশিয়া যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে একটা নিদারুণ মানবিক সহযোগিতা করেছিল। আপনারা জানেন যে রাশিয়া বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। সেই গুরুত্বপূর্ণ অবদানের মধ্যেও একটি গুরুত্বপূর্ণ অবদান ছিল যে 1971 সালে চট্টগ্রাম বন্দরে মাইন স্থাপন করা, মানে পানির নিচে মাইন পুঁতে রেখেছিল পাকিস্তানি বাহিনী। সেই মাইন অপসারণ করাটা খানিকটা রিস্কি ছিল এবং তৎকালীন বাংলাদেশ সরকার সেই মাইন অপসারণ করতে পারছিল না। পৃথিবীর অনেক দেশের কাছে মাইন অপসারণের জন্য বাংলাদেশ সরকার আবেদন করেছিল। আবেদন নিবেদন করবার পরেও বহু দেশ করতে রাজি হলেও মোটা অঙ্কের অর্থ চেয়েছিল, যে অর্থ বাংলাদেশের সেই সময়ের অর্থনীতি পৃথিবীর দরিদ্রতম দেশ, দ্বিতীয় প্রধান দরিদ্রতম দেশের পক্ষে সেই অর্থ দেবার মতো ক্ষমতা ছিল না। কিন্তু সেই সময় রাশিয়া শুধুমাত্র মানবিক কারণে বাংলাদেশকে সাহায্য করতে রাজি হয়েছিল। চট্টগ্রাম বন্দরে মাইন ক্লিয়ারিং অপারেশন নামে একটি অভিযান চালানো হয়। অপারেশনটি 1972 সালের এপ্রিলে শুরু হয়ে 1974 সালের জুন মাস পর্যন্ত চলে। সোভিয়েত নৌবাহিনীর 8 শতাধিক নাবিক 26 মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে চট্টগ্রাম বন্দরে মাইন অপসারণ করেন। সেই অভিযানে এক রুশ ডুবুরি মারাও যান। তবে শেষ পর্যন্ত সোভিয়েত নৌসেনারা তাদের লক্ষ্য অর্জন করেন। তারপর থেকে মূলত চট্টগ্রাম বন্দরে সারা বিশ্ব থেকে জাহাজ চলাচলের পথ সুগম হয়। রাশিয়ান নৌবহর বাংলাদেশে এসছে। সেনাপ্রধান গতকালকে রাশিয়া ক্রোয়েশিয়া সফর করে এসে বাংলাদেশে ফিরলেন এবং রাশিয়ান যুদ্ধ জাহাজ, 3টি যুদ্ধ জাহাজ কেন এসছেন? নিতান্ত শুভেচ্ছা সফরে। রাশিয়ার সাথে আমি বললাম যে বাংলাদেশের নৌবাহিনীর ঐতিহাসিক সম্পর্ক, যে বর্ণনা শুনলেন 1972 সালে চট্টগ্রাম বন্দর এক প্রকার অবরুদ্ধ হয়ে গিয়েছিল। এই মাইন পুঁতে রাখার কারণে পৃথিবীর কোনো দেশের জাহাজ চট্টগ্রাম বন্দরে প্রায় 74 সাল পর্যন্ত ভিড়ত না, কারণ কখন কি হয়ে যায় এই ভয়ে ভীত হয়ে 74 সালের জুন মাসে গিয়ে এই বন্দরকে এই যে রাশিয়ান নৌবহর, রাশিয়ান নৌবাহিনী মাইন মুক্ত ঘোষণা করে। তারপর থেকে চট্টগ্রাম বন্দরে জাহাজ চলাচলের পথ উন্মুক্ত হয়। সেই জায়গা থেকে রাশিয়ার সাথে আমাদের সম্পর্ক ঐতিহাসিক এবং সেই ঐতিহাসিক সম্পর্কের ধারাবাহিকতায় ঠিক 1 বছরের কিছু বেশি সময় আগে শুভেচ্ছা সফরে রাশিয়ান নৌবহর এসেছিল। আবার আজকে 4 দিনের একটি শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছে এবং এই সফরটি সুন্দর হোক। রাশিয়া আমাদের অকৃত্রিম বন্ধু। বিশেষ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য যারা অবদান রেখেছে তাদের অবদান প্রতিটি বাঙালির স্বীকার করতে হবে। ভারতের অবদান, ভারত যদি শুরু থেকে, মুক্তিযুদ্ধের শুরু থেকে আমাদেরকে সাহায্য সহযোগিতা না দিত, শুধুমাত্র 13 দিনের যুদ্ধেই ভারতের অবদান না, মুক্তিযুদ্ধের শুরু থেকে ভারতের অবদান, রাশিয়ার অবদান, তারা যদি আমাদের পাশে না থাকতো তাহলে আমরা আজকে স্বাধীন, এই যে আজকে 54 বছর পরে জিজ্ঞাসা যে আজকে আমরা স্বাধীন বাংলাদেশ হিসেবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে কথা বলতে পারতাম কিনা জানি না। সেই জায়গা আমি যেটি দিয়ে শুরু করেছিলাম, রাশিয়ান 3টি যুদ্ধ জাহাজ বাংলাদেশে শুভেচ্ছা সফরে এসছে
এবং সামরিক যোগাযোগ আরো বাড়বে। আর রাশিয়া আমাদের অকৃত্রিম বন্ধু আজীবন ছিল এবং আগামী দিনগুলোতে থাকবে, সেটাই আমাদের প্রত্যাশা। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।